মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। এত হাজার হাজার বছর ধরে মানুষ জেনে এসেছে যে আগুন ছাড়া আলো হয় না। এখন ঘরের মধ্যে আলো জ্বলে, তার জন্য একটি দেশলাইয়ের কাঠিও খরচ করতে হয় না, এবং সেই আলোতে হাত রাখলে হাত পুড়ে যায় না। এসবই বিদ্যুতের কেরামতি। আকাশের বিদ্যুৎ নয়, মানুষের তৈরি বিদ্যুৎ। আকাশের বিদ্যুৎ দু এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়, আর মানুষ বিদ্যুৎকে ঘন্টার পর ঘন্টা বন্দি করে রেখে দিতে পারে। আকাশের দেবতার চেয়েও মানুষের শক্তি বেশি। সেই বিদ্যুৎ দিয়েই আবার চালানো হচ্ছে এই ট্রাম গাড়ি। একটি প্রবন্ধে আমি পড়েছি যে এই বিদ্যুতের শক্তির যে কি অসীম সম্ভাবনা, তা সব এখনো জানা যায়নি। এই নতুন শতাব্দী হবে বিদ্যুতেরই শতাব্দী। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। কলকাতা কংগ্রেসের বেশ কিছু প্রতিনিধিদের রাখা হয়েছে রিপন কলেজে। কোনোভাবে রাত্রি কেটে গেল। সকালবেলা আরেক বিপর্যয়। এত মানুষ শৌচকর্ম সারবে কোথায়? স্কুল কলেজের শৌচালয় এমনিতেই অপরিচ্ছন্ন থাকে, এখন এত মানুষের ব্যবহারে তা নরককুণ্ডের রূপ ধারণ করেছে। দুর্গন্ধে কাছেই যাওয়া যায় না, কোনো ধাঙ্গড়ের টিকিরও দেখা নেই। শিবপূজন কানে পৈতে লাগিয়ে হাতে গাড়ু নিয়ে নিচে নেমে এসে এই অবস্থা দেখে আমশিপানা মুখ করে ভরতকে বলল, কি সর্বনাশ! এখানে থাকা যাবে কি করে? হ্যাঁ সত্যি, এই নোংরার মধ্যে তো থাকা যায় না। কি হবে? নানা প্রদেশের নানা ভাষার মানুষ সেখানে জড়ো হয়েছে। প্রত্যেকেই নিজের নিজের ভাষায় অভিযোগ শুরু করেছে। কিছুই বোঝা যাচ্ছে না। দূর থেকে শোনা যায় শুধু একটা কলরোল। অভ্যর্থনা সমিতির একজন সদস্য সকালের চা জলপানের ব্যবস্থা করতে যেই এলেন, অমনি সকলে হই হই করে ঘিরে ধরল তাঁকে। তিনি আসলে যাচ্ছিলেন বাল গঙ্গাধর তিলকের সেবা যত্ন করতে। তিলক আছেন এই বাড়ির অন্য অংশে, প্রিন্সিপালের কোয়ার্টারে। সেখানে ব্যবস্থার কোনো ত্রুটি নেই। বিব্রতভাবে তিনি বলে উঠলেন, তাই তো, কেউ সাফাইয়ের ব্যবস্থা করেনি? সে কি কথা? ভলেন্টিয়াররা কোথায়? ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার! হাঁক ডাক করে একজন স্বেচ্ছাসেবককে আনা হলো। অভ্যর্থনা সমিতির সদস্য তাকে বললেন, শিগগির ধাঙরের ব্যবস্থা করো। এইসব ভদ্রলোকদের কত কষ্ট হচ্ছে, এরা বাইরে থেকে এসেছেন। তিনি হন্তদন্ত হয়ে চলে গেলেন তিলকের কাছে। হরদুলাল চেঁচিয়ে আর একজনকে ডাকল, বামাচরণ, বামাচরণ, ওহে বামাচরণ, শিগগির 2-4টে মেথড ডেকে আনো। প্রতিনিধিরা পায়খানায় যেতে পারছেন না, আমার অন্য কাজ আছে। বামাচরণের ঘাড়ে দায়িত্ব দিয়ে হরদুলাল সরে পড়তেই বামাচরণ আবার হাঁক দিল, ওহে ভক্তিভূষণ, একবার এদিকে এসো তো। এই পায়খানা পেচ্ছাপখানাগুলোকে কি করে সাফ করা যায় একটু দেখো তো। ধাঙর পট্টি থেকে না হয় কয়েকজনকে ধরে নিয়ে এসো। এই এনাদের খুবই অসুবিধে হচ্ছে। আমাকে আবার ফুল জোগাড় করতে যেতে হবে, অনেক ফুল। এই অবস্থার মধ্যেও ভরত হাসি দমন করতে পারছে না। বাঙালিদের সে ভালো করেই চেনে, এরা কোনো কাজে হাত লাগাবে না। দায়িত্ব হস্তান্তরের ব্যাপারে তারা খুব পটু। স্বেচ্ছাসেবকরা একজন আরেকজনের নাম হাঁকাহাঁকি করছে। সারা দিনেও কোনো ব্যবস্থা হবে কিনা সন্দেহ। বেগ সামলাতে না পেরে শিবপূজন বসে পড়েছে উঠোনের এক কোণে। লজ্জার মাথা খেয়ে এরকম আরো কয়েকজন এখানে সেখানে বসে পড়ে। ভরত কোন দিক থেকে যে চোখ ফেরাবে তা বুঝে পায় না। শুধু যে অস্বস্তি লাগে তাই না, হঠাৎ ঝাঁকুনি লাগার মতন গা ঘিন ঘিন করে ওঠে। ভরত তখনই ঠিক করে নিল, এখানে আর থাকা চলবে না। এই সময় একটি অত্যাশ্চর্য ঘটনা ঘটল। একজন লোক হাতে একটি নতুন ঝ্যাঁটার বান্ডিল ঝুলিয়ে নিয়ে এসে জটলার মাঝখানে দাঁড়ালো। তারপর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে প্রথমে হিন্দিতে, তারপর ইংরেজিতে বলল, ভাই ও বন্ধুরা,
আমার একটি নিবেদন অনুগ্রহ করে শুনুন। অভ্যর্থনা কমিটি ম্যাথর মুদ্দফরাস নিযুক্ত করার ব্যবস্থা ঠিক মতন করেননি বা করতে পারেননি। আগামীকাল নিশ্চয়ই করবেন। শৌচালয়গুলি অত্যন্ত নোংরা, দূষিত, অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। শৌচালয় ব্যবহার না করে শহরের সভ্য সমাজে জীবন ধারণ করা যায় না, দেশোদ্ধারও করা যায় না। সুতরাং এগুলি আমাদেরই পরিষ্কার করে নিতে হবে। আমি বৈঠকখানা বাজার থেকে 4টি নতুন ঝাঁটা কিনে এনেছি। আমার সঙ্গে হাত লাগাবার জন্য আরো 3 জন অন্তত এগিয়ে আসুন। সবাই স্তম্ভিত। এই লোকটা বলে কি? ভদ্র ঘরের ছেলেরা নিজেরা ঝাঁটা হাতে নিয়ে পায়খানা পরিষ্কার করবে? তাতে জাত যাবে না? কলিকাল বলে কি বামুন কায় তার ম্যাথর এক হয়ে যাবে? সেই লোকটি ধুতি ও ফতুয়া পরা, চেহারায় তেমন কিছু বৈশিষ্ট্য নেই। শ্যামবর্ণ, মধ্যমাকৃতি, নাকটা একটু লম্বা, বয়স হবে 30-32। তার দাঁড়াবার ভঙ্গির মধ্যে রয়েছে আত্মবিশ্বাস, ঠোঁটে মৃদু হাসি, আর ইংরেজি উচ্চারণ খুবই ভালো। তবে তাকে এখানে অন্য আর কেউ চেনে না। সে আবার বলল, আপনারা কি এই কাজটা ঘৃণ্য মনে করছেন? আমাদের প্রত্যেকের শরীরের মধ্যেই তো খানিকটা করে পুরিশ ও প্রস্রাব জমে থাকে। তাহলে তো নিজের শরীরটাকেই ঘৃণা করতে হয়। উচ্চ নীচ, ধনী দরিদ্র, রাজা প্রজা, কারুর শরীরই পুরিশ প্রস্রাব মুক্ত নয়। তাহলে আসুন, হাত মেলান, দেখবেন নিজের কাজ নিজে করার মধ্যে বিশেষ আনন্দ আছে। তবু কেউ এগিয়ে গেল না। লোকটি তাতেও রাগ করল না বা আর কথা বাড়াল না। হাত জোড় করে নমস্কার জানালো সবাইকে। তারপর একটি ঝাঁটা নিয়ে সে মলমূত্র ঝাঁট দিতে শুরু করে দিল। ভরত আস্তে আস্তে সরে যাবার উপক্রম করছিল। হঠাৎ তার খুব বিবেক দংশন হলো। তার মনে হলো, এতগুলি মানুষের মধ্যে ওই একজন শুধু একদিকে, বাকি সকলে অন্যদিকে। ওই লোকটি যেন এক অসম সাহসী যোদ্ধার মতন, আর অন্যরা সবাই কাপুরুষ। সে ছুটে গিয়ে একটা ঝাঁটা তুলে নিল। লোকটি মৃদু হেসে বলল, এসো বন্ধু, আমি গুজরাট থেকে আসছি। এই প্রথম কংগ্রেসের অধিবেশনে যোগ দিতে এলাম। আমার নাম MK গান্ধী। আর তুমি? আমার নাম ভরত কুমার সিংহ। আমি এসেছি পাটনা থেকে। আমরা কিন্তু সব কটা শৌচালয় পরিষ্কার করব না। কেউ যেন মনে না করে আমরা বিনা খরচের ম্যাথর। সবাইকে বোঝাতে হবে এটা তাদেরই কাজ। আমি ঠিক মতন উদ্বুদ্ধ করতে পারিনি বলে অন্য আর কেউ হাত লাগাতে আসেনি। গান্ধী ও ভরত যে দুটি শৌচালয় পরিষ্কার করে দিল, তা ব্যবহার করবার জন্য অন্যদের মধ্যে আবার ঠেলাঠেলি শুরু হয়ে গেল। এবং এই ব্যবহারকারীরাই পরে নির্লজ্জের মতন ঘৃণার চোখে তাকাতে লাগলো ওই দুজনের দিকে। যদিও ওরা দুজন স্নান করে শুদ্ধ বস্ত্র পরেছে, তবু যেন ওরা অস্পৃশ্য। কেউ চিঁড়েমুড়ি খেতে বসে হঠাৎ গান্ধী বা ভরতকে দেখতে পেলে মুখ ফিরিয়ে নেয়। এমনিতেই এখানে 12 জাতের 13 হাঁড়ি। এক প্রদেশের প্রতিনিধিরা অন্য প্রদেশের প্রতিনিধিদের হাতের ছোঁয়াও খাবে না। এর পরেও আছে একই প্রদেশের মানুষের মধ্যে জাতের ভাগাভাগি। তামিলদের ছুঁতমার্গ সবচেয়ে বেশি। খাদ্য গ্রহণের সময় অন্য কোনো জাতের মানুষকে দেখলেই তাদের সবকিছু দূষিত হয়ে যায়। তাই উঠোনের মাঝখানে খানিকটা জায়গা চেঁচার বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তামিল গোষ্ঠীর জন্য। সেখানেই তাদের রান্নাবান্না, খাওয়া দাওয়া, হাত ধোয়া সবকিছু চলে। ভেতরটা অত্যন্ত নোংরা ও রাশি রাশি মাছি ভনভন করে। তবু অন্য মানুষের দৃষ্টি বাঁচিয়ে তাদের পবিত্রতা রক্ষা হয়। গান্ধী নামে যুবকটির সঙ্গে ভরতের বেশ ভাব হয়ে গেল। সে অতি স্বল্পাহারী এবং নিরামিষাশী, কিন্তু শরীরে আলস্য বলে কোনো বস্তু নেই। গান্ধী এর আগেও একবার কলকাতায় এসেছিল, বছর 4 আগে। সেবার এসেছিল সম্পূর্ণ নিজের উদ্যোগে। এখানে পরিচিত কেউ ছিল না। উঠেছিল গ্রেট ইস্টার্ন হোটেলে। অঙ্গে ছিল সাহেবী পোশাক, মাথায় সোলার টুপি। এবার সে এসেছে কংগ্রেসের একজন সাধারণ প্রতিনিধি হিসেবে। সে যে একজন বিলেত ফেরত ব্যারিস্টার, সেই পরিচয়টাও কাউকে জানাতে চায় না। এখন সে রাস্তায় বেরুবার সময়
প্যান্টালুনের ওপর পার্সিদের মতন গলাবন্ধ কোট পরে, মাথায় পাগড়ি। লোকটিকে খানিকটা মজারও মনে হয় আমার। এমন জোর দিয়ে এক একটা বিষয়ে কথা বলে যেন বিশ্ব সংসারে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের ওপর কি সব অবিচারের কথা সে বারবার তোলে। এই দেশে ইংরেজের অত্যাচার অবিচারের শেষ নেই। দক্ষিণ আফ্রিকার কলোনিতে তার ব্যতিক্রম আর কি হবে? গান্ধী কলকাতা শহর ঘুরে ঘুরে দেখতে চায়। আমি তাকে রাস্তা চিনিয়ে সঙ্গে যাবার প্রস্তাব দিয়েছিলাম। সে ধন্যবাদের সঙ্গে প্রত্যাখ্যান করেছে। বলেছে, আমি একা পায়ে হেঁটে হেঁটে ঘুরে দেখব। মাঝে মাঝে পথ ভুল করলেও ক্ষতি নেই। পায়ে হেঁটে না ঘুরলে শহর চেনা যায় না। একদিন ঘুরতে ঘুরতে কালীঘাটের মন্দিরে পৌঁছে যাবার পর গান্ধীর এই শহর দেখার শখ অনেকটাই ঘুচে গেল। এই বিখ্যাত মন্দিরের কথা গান্ধী আগেই শুনেছিল। কাছাকাছি যেতেই দেখি পাল পাল পাঁঠা, ছাগল তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের দিকে। রাস্তার দুধারে সারিবদ্ধ হয়ে বসে আছে ভিখিরিরা। কত রকম তাদের কৃত্রিম আর্তরব। কিছু কিছু সন্ন্যাসীও ঘুরে বেড়াচ্ছে। মন্দির প্রাঙ্গণে গড়াচ্ছে রক্তস্রোত। কোথাও জমে থাকা রক্ত চাটছে কুকুর। হাঁড়ি কাঠে আর একটা ছাগ বলির উদ্যোগ চলছে। ঢাক ঢোল কাশির শব্দ ছাপিয়ে শোনা যাচ্ছে সেই অসহায় পশুটির মৃত্যু চিৎকার। কোথাও একটু আধ্যাত্মিক পরিবেশ নেই, স্নিগ্ধ সৌন্দর্য নেই। এই দেবস্থানে শুধু বিভৎসতা আর হিংস্রতার প্রকাশ। আমার মাথা ঘুরতে লাগলো। দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছে করল। এই সময় এক সাধু আমাকে হাতছানি দিয়ে ডেকে বলল, এই বেটা, কোথায় যাচ্ছিস? বস এখানে। একটা বাড়ির রকে বসে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে খানিকটা সুস্থ হলাম। বাপরে বাপ, এরকম রক্তারক্তি দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি। বাকি জীবনে ভুলতে পারবো না বোধহয়। আমি সাধুকে জিজ্ঞাসা করলাম, সাধু মহারাজ, এই পশু বলির সঙ্গে ধর্মের কি সম্পর্ক? আমায় একটু বুঝিয়ে দেবেন? এর আবার বোঝবার কি আছে? কোনো সম্পর্কই নেই। পশু বলি টলির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। যেসব হিন্দুরা নিজেরা মাছ মাংস খায় তারাই দেবতাদের নামে পশু বলি দেয়। আর যেসব হিন্দু নিরামিষাশী তাদের কখনো পশু বলি দিতে দেখেছ? তাহলে আপনারা এই পশু বলির বিরুদ্ধে প্রচার করেন না কেন? কিছু প্রচার করা আমাদের কাজ নয়। আমরা ঈশ্বরের আরাধনা করার জন্য সংসার ছেড়েছি। তাহলে এই রক্ত ক্লেদ মাখা পরিবেশ ছেড়ে আপনারা পবিত্র কোনো স্থানে ঈশ্বরের আরাধনা করতে যেতে পারেন না? আমাদের কাছে সব জায়গায় সমান। পাশে দাঁড়িয়ে একটি কলেজে পড়া ছেলে এই কথাবার্তা শুনছিল। সে এবার টিপ্পনি কাটল। হ্যাঁ, সাধুদের কাছে সব জায়গায় সমান। তবে যেসব সাধুরা মদ মাংস মাগি নিয়ে সাধনা করে তারাই এইরকম মন্দিরের আশেপাশে ঘুরঘুর করে। আজকাল আর হিমালয়ে সাধুদের মন টেকে না। তবে রে বেটা, সাধুটি চিমটে তুলে ছোকরাটিকে মারতে তাড়া করল। সারা দিন মন ভার হয়ে রইল গান্ধীর। বারবার চোখে ভেসে ওঠে সেই বিভৎস রক্তের দৃশ্য। পশু বলির কথা সে আগে শুনেছে বটে, কিন্তু তার এই রূপ তা সে জানত না। সদ্য কাটা পশুর ধর তখনও ছটফট করছে। তার পাশেই দাঁড়িয়ে নির্বিকার মুখে হাসি গল্প করছে অন্য লোকেরা। এই বলির ব্যাপারটা বাংলাদেশেই বেশি হয়। সন্ধেবেলা এক বাঙালি বাবুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হলো গোখলের সঙ্গে। রুচিশীল পোশাক পরিচ্ছদ পরা সব ব্যক্তি। দু একজন মহিলাও সকলের সামনে বসে গান গাইলেন। অনেকেই বেশ শিক্ষিত। বাঙালিদের সঙ্গে কথাবার্তা বলে আরাম পাওয়া যায়। তারা অনেক কিছু জানে, এমনকি দক্ষিণ আফ্রিকার বুয়র যুদ্ধ সম্পর্কেও খোঁজ খবর রাখে। কিন্তু এইসব ভদ্র সুসভ্য মানুষেরা কি জানে না যে ধর্মের নামে তাদের মন্দিরগুলিতে অসহায় পশুদের কি নৃশংসভাবে বলি দেওয়া হচ্ছে? ভদ্রলোকের সঙ্গে কথায় কথায় প্রসঙ্গটা উত্থাপন করতেই তিনি অবহেলার সঙ্গে বললেন, ওতে কি হয়? পাঠা ছাগলদের তো ব্যথার বোধই নেই। বলি দেওয়ার সময় এত জোরে জোরে ঢাক ঢোল বাজানো হয়েছে, পাঠারা মৃত্যু যন্ত্রণাও টের পায় না। এমন অদ্ভুত যুক্তি ও সিদ্ধান্ত গান্ধী কখনো শোনেনি। পাঁঠারা কি মানুষদের জানিয়ে দিয়েছে যে তাদের ব্যথা ট্যাথা লাগে না? মৃত্যুর কষ্টও তারা বুঝতে পারে না? তারা শুধু শুধু আর্তচিৎকার করে,
গান্ধী বলল, তা হলেও দেবস্থান পবিত্র স্থান, সেখানে জীব হত্যা, অত রক্তের ছড়াছড়ি দেখতেও তো খারাপ লাগে। কেউ সব বলি টলি দেখতে যায়, আমি যাই না। হ্যাঁ, মাংস খেতে ভালো লাগে তা ঠিকই, তা কোথায় সে পাঁঠা কাটা হলো দোকানে না ঠাকুরের সামনে, তা নিয়ে কে মাথা ঘামা। ভদ্রলোকের কথা শুনে গান্ধী বেশ অবাক হয়। মনে মনে ভাবে, বুঝতে পারি না, এটা নির্লিপ্তি না উদাসীনতা না সূক্ষ্মবোধের অভাব। রাত্রে রিপন কলেজে ফিরে এসে সে অনেকক্ষণ ভরতের সঙ্গে গল্প করে। গান্ধী জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, একটা বিষয় একটু বুঝিয়ে দাও তো। এই বাঙালি জাতি এত বিদ্যোৎসাহী, এমন তীক্ষ্ণ বুদ্ধি, আবার আবেগপ্রবণও বটে। সমাজ ও ধর্ম সংস্কারের জন্য তারা কত কাজ করেছে, তাদের গান বাজনা কত সুন্দর। তবু এই বাঙালিরাই ধর্মের নামে পশু বলির মতন এমন বর্বর প্রথা মেনে নিতে পারে, কেউ প্রতিবাদ করে না। বাঙালিরা কিরকম জাত তুমি শোনো তাহলে। বাঙালিরা ধর্ম নিয়ে মাতামাতি করে, ধর্ম সংস্কারের ব্যাপারে কেউ কিছু বললেই গেল গেল রব তোলে। কিন্তু এই বাঙালিরাই ব্যক্তি জীবনে ধর্মের প্রায় কোনো নির্দেশই মানে না। সততা, পবিত্রতা, সেবা, এইসব ব্যাপারে তারা প্রায় অধার্মিক। বাঙালিরা খুব পরের সমালোচনা করে, পরনিন্দা করে, কিন্তু আত্মসমালোচনা করে না। বাইরে খুব উদার মত প্রচার করে, নিজের পরিবারের মধ্যে অতি রক্ষণশীল। খবরের কাগজে তর্জন গর্জন দেখলে মনে হবে খুব সাহসী, আসলে অত্যন্ত ভীরু। নিজের মা, বোন, স্ত্রীকে যদি কোনো দস্যু চোখের সামনেও ধর্ষণ করে যায়, তাহলেও বাধা দিতে সাহস করবে না। বাঙালিদের কিছু কিছু গান বাজনা সত্যি ভালো বটে, কিন্তু কত রকম বিকট শব্দকে যে এই সমাজ প্রশ্রয় দেয় তার ঠিক নেই। তুমি তো এখনো মাঝরাতে বলহরি হরি বল রব শোনোনি। হরির নাম শুনলে ভয় পিলে চমকে ওঠে। মোট কথা হলো, বাঙালিরা বাইরে যতই উদার, শিক্ষাভিমানী, রুচিশীল ভাব দেখাক, আসলে তারা ভেতরে ভেতরে ভণ্ড। মুখে যা বলে নিজে তা বিশ্বাস করে না। এমন ভণ্ড তুমি আর কোথায় পাবে? বাঙালিদের ওপর তোমার খুব রাগ দেখছি। তুমি বুঝি বাঙালি নও? না, আমিও ওদেরই একজন, আমারও এইসব দোষ আছে। কিন্তু তুমি তো বেশ আত্মসমালোচনা করলে। বাংলায় এত বড় বড় মানুষ আছেন, কেউ কি এই বলিদান বন্ধ করার কথা বলেননি? এতে যে মহান হিন্দু ধর্ম সম্পর্কেই অন্যদের ভুল ধারণা হবে। বড় বড় লোকদের কথা জানি না, তবে আমাদের একজন কবি বারবার প্রতিবাদ করেছেন, একটা উপন্যাসে, তারপর নাটকে। বিসর্জন নাটকটির অভিনয়ও হয়েছে, তা দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আমি পড়েছি, বড় অপূর্ব। ত্রিপুরা রাজ্য নিয়েও বাংলার কেউ আগে এমন কিছু লেখেননি। কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি নাম শুনেছ? না, শুনিনি। উনি কি শুধু বাংলায় লেখেন? ইংরেজিতে কিছু অনুবাদ হয়েছে? তা আমি জানি না, ইংরেজিতে কিছু বেরিয়েছে বলে তো মনে হয় না। আমি তো বাংলা জানি না, অনেকদিন ভারতেই ছিলাম না। বাঙালি কবির লেখা পড়ব কি করে বলো? এই কবি প্রতিবাদ করেছেন? এই কবির বাবা আরো বিখ্যাত, দেবেন্দ্রনাথ ঠাকুর। অনেকে তাকে এখন মহর্ষি বলে। অবশ্যই তার নাম জানি। বিলেতে থাকার সময় ওখানে অনেক ব্রাহ্মদের কথা শুনেছি। আমি ব্রাহ্মদের সম্পর্কে ভালো করে জানতে আগ্রহী। প্রতাপ মজুমদারের বক্তৃতা শুনেছি একবার। উনি তো কেশব সেনের দলের। ব্রাহ্মদের এখন অনেকগুলি ভাগ। দেবেন্দ্রনাথ ঠাকুর হলেন আদি ব্রাহ্ম সমাজের গুরু। আমি ওর সঙ্গে দেখা করতে যাব নিশ্চিত। কংগ্রেসের অধিবেশন হয়ে গেলে আরো কয়েকদিন থেকে যাব ভাবছি। কলকাতা শহরটা ভালো করে দেখব, বাঙালিদের ভালো করে চিনব। পরদিন গান্ধী নগর পরিক্রমায় বেরিয়ে সোজা চলে এলো কংগ্রেস অফিসে। অভ্যর্থনা সমিতি দুবেলা খাওয়াচ্ছে, তার বদলে আমি কিছু শ্রমদান করতে চাই, কিন্তু কার কাছে সেই প্রস্তাব দেব? অনেক বড় বড় নেতা এসেছেন এবারের সমাবেশে যোগ দিতে। সভাপতি হয়েছেন দিন শাহ ওয়াচা। তাছাড়া এসেছেন ফিরোজ শাহ মেটা, চিমনলাল শেতালওয়াদ, গোখলে ও তিলককে নিয়ে মহারাষ্ট্রের দলটি বেশ শক্তিশালী। সভাপতিকে হাওড়া স্টেশন থেকেই
বিরাট শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয়েছে তার জন্য নির্দিষ্ট একটি বাড়িতে। স্বেচ্ছাসেবকদের দৌরাত্মে তার কাছে এখন আর পৌঁছনোই যাবে না। ফিরোজ শাহ মেটা প্রায় রাজকীয় বিলাসী জীবনে অভ্যস্ত। তিনি বম্বে থেকে এসেছেন নিজের খরচে ট্রেনে নিজস্ব সালুন ভাড়া নিয়ে। এখানে এসেও উঠেছেন বড় হোটেলে। একমাত্র তিলকই রয়েছেন সাধারণ প্রতিনিধিদের সঙ্গে রিপন কলেজে। বহিরাগত নেতাদের মধ্যে তিলকই সবচেয়ে বেশি জনপ্রিয়। তিনি বিলাসী নন, সরল জীবনযাত্রায় অভ্যস্ত, কিন্তু রাজা মহারাজাদের মতন প্রতিদিনই যেন নিজের পক্ষে একটা দরবার বসান। বিছানার মাঝখানে সোজা হয়ে বসে থাকেন তিলক। লোকজনের নানান প্রশ্নের উত্তর দেন একটুও দ্বিধা না করে, তীক্ষ্ণ ভাষায়। চোখ দুটি যেন ঝকঝক করে। একমাত্র তার মুখে হাসি ফোটে তার বন্ধু মতিলাল ঘোষ এলে। মতিলাল সদা হাস্যময় পুরুষ। তিলকের চেয়ে গোখলের সান্নিধ্যেই আমি বেশি স্বচ্ছন্দ বোধ করি। আসলে দুজনের চরিত্র একেবারে বিপরীত। গোখলে ধীর স্থির ঠান্ডা মাথার মানুষ, আর তিলক কথায় কথায় দপ করে জ্বলে ওঠেন, স্বভাবে উগ্র ও চরমপন্থী। এই দুজনের মধ্যে একটা রেষারেষির ভাবও রয়েছে। গান্ধী গোখলের কাছে কাজের প্রস্তাব দিতে তিনি বললেন, বাবু ভূপেন্দ্রনাথ বসু ও জানকীনাথ ঘোষাল হলেন এবারের কংগ্রেসের 2 সম্পাদক। তুমি তাদের সঙ্গে কি কথা বলো। আর 3 দিন পর অধিবেশনের উদ্বোধন। 2 সম্পাদকই খুব ব্যস্ত। ভূপেন্দ্রনাথ গান্ধীর কথা শুনে বললেন, আমি তো ভাই তোমায় কোনো কাজ দিতেই পারছি না। তুমি ভাই ঘোষাল বাবুর কাছে গিয়ে বলে দেখো তো, উনি যদি কিছু পারেন। একটা প্রকাণ্ড টেবিলের একপাশে বসে আছেন জানকীনাথ। প্রায় মুখ ডুবিয়ে আছেন কাগজের স্তূপে। পুরো দস্তুর সাহেবী পোশাক। এখন অবশ্য কোটটি চেয়ারে ঝোলানো, জামার বোতামগুলি খোলা। মুখ তুলে তিনি এই শ্যামলা রঙের রোগা যুবকটির পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। তারপর জিজ্ঞেস করলেন, নাম কি? MK গান্ধী। MK মানে মুরলীকৃষ্ণ? আগে না, মোহনদাস করমচাঁদ। ওহে মোহনদাস, তুমি নিজে থেকেই কাজ করতে চাইছো, এ তো ভালো কথা। কিন্তু আমি যে কাজ দিতে পারি তা অতি সাধারণ কেরানির কাজ। তুমি তাতে রাজি তো? অবশ্যই, আমার সাধ্য মতন যে কোনো কাজ করতেই আমি রাজি আছি। বাহ, এই তো চাই। যুবকদের এরকম মনোভাব থাকলে দেশের অনেক উপকার হয়। ওহে শোনো শোনো, এই ছোকরাটি কি বলছে শোনো। কোনো রকম কাজেই এর আপত্তি নেই, নিজে থেকে কাজ চাইতে এসেছে। জানকীনাথ কয়েকজন স্বেচ্ছাসেবককে ডেকে কথাগুলি বললেন, কিন্তু গান্ধীর আকৃতি বেশভূষা দেখে স্বেচ্ছাসেবকরা খুব একটা মুগ্ধ হল না। জানকীনাথ একতাড়া কাগজের স্তূপের দিকে আঙুল দেখিয়ে বললেন, মোহনদাস, এখানে রাশি রাশি চিঠি জমে আছে। ওই চেয়ারটায় বসে এগুলো পড়তে শুরু করো। শত শত লোক রোজ আমার সঙ্গে দেখা করতে আসে। আমি কি করব বলো তো? অত লোকের সঙ্গে দেখা করে তাদের সব প্রশ্নের উত্তর দেবার মতো সময়ই বা কোথায়? চিঠিগুলোই বা পড়ি কখন? আমার সাহায্যের জন্য কোনো লোক দেওয়াও হয়নি। তুমি চিঠিগুলো পড়ে দেখো, যেগুলো খুব প্রয়োজনীয় মনে হবে আমাকে দিও। গান্ধী বেশ খুশি হয়েই প্রতিটি চিঠি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে লাগল। নানান রকম লোকজন আসছে যাচ্ছে, তাতেও তার মনোযোগ বিঘ্নিত হল না। জানকীনাথ যখন কোথাও যাওয়ার জন্য উঠে দাঁড়ান, তখন একজন আর্দালি ছুটে এসে তার জামার বোতাম লাগিয়ে দেয় আর কোট পরিয়ে দেয়। বিকেলের দিকে তিনি একবার উঠে দাঁড়িয়ে হাঁক দিলেন, আর্দালি, আর্দালি। সেই লোকটিকে কাছাকাছি কোথাও দেখা গেল না। জানকীনাথ নিজের জুতোও পরতে পারেন না। একটা কাগজ নিয়ে পড়তে পড়তে টেবিলের তলা থেকে জুতো খুঁজতে খুঁজতে ডাকছেন আর্দালিকে। গান্ধী সকৌতুকে তাকিয়ে রইল জানকীনাথের দিকে। ভাবলেন, এদেশের মানুষকে স্বাবলম্বী হতে আরো কতদিন অপেক্ষা করতে হবে। এরপর গান্ধী উঠে গিয়ে নিজেই আর্দালির বদলে জানকীনাথের জামার বোতাম লাগিয়ে কোট পরিয়ে দিল।
জানকীনাথ অন্যমনস্কভাবে বললেন, তোমার কি আরো বাকি আছে? আমি চলি, কাল দেখা হবে। পরদিন জানকীনাথ এসে দেখলেন গান্ধী আগে থেকেই উপস্থিত হয়ে তার জন্য নির্দিষ্ট চেয়ারটিতে বসে কাজ শুরু করে দিয়েছে। জানকীনাথকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে বলল, স্যার, আপনার জন্য কয়েকটি চিঠির উত্তর মুসাবিদা করে রেখেছি। জানকীনাথ গান্ধীর মুখের দিকে একটুক্ষণ অপলকভাবে তাকিয়ে রইলেন। তারপর খানিকটা লজ্জিতভাবে বললেন, কাল রাতে গোখলের সঙ্গে আমার কথা হয়েছে। তুমি যে একজন ব্যারিস্টার, সে কথা আমাকে বলনি কেন? দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের অধিকার নিয়ে যে আন্দোলন করছে, তুমি সেই গান্ধী? আরে ছি 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 ছি, তোমাকে দিয়ে আমি কেরানি আর আর্দালির কাজ করিয়েছি। কি লজ্জার কথা! কিছু মনে করো না তুমি। না না, আমি কিছু মনে করিনি। আপনারা কংগ্রেসের কাজ করতে করতে মাথার চুল পাকিয়ে ফেলেছেন। আমাদের অল্প বয়স, আমরা কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে চাই। আমাদের সব রকম কাজই শেখা উচিত। আপনাদের কিছু সেবা করার সুযোগ পেলেও আমরা ধন্য হব। তোমার মতন যদি সবাই বুঝত, কংগ্রেসের সৃষ্টির সময় থেকে আমি আছি। মিস্টার হিউমের সঙ্গে সঙ্গে আমিও কংগ্রেস প্রতিষ্ঠার কিছুটা কৃতিত্ব নিতে পারি। তবে তোমাকে দিয়ে জামার বোতাম লাগানোটা বড়ই লজ্জার ব্যাপার। তুমি দেখলে তো, কংগ্রেসের সেক্রেটারিকে এত ব্যস্ত থাকতে হয় যে নিজের জামার বোতাম আটকাবারও সময় পান না। দুজনেই এবার হেসে উঠলেন একসঙ্গে। আগের দিন জানকীনাথ প্রায় কথাই বলেননি গান্ধীর সঙ্গে, কিন্তু আজ কাজের বদলে গল্পই করতে লাগলেন শুধু। দুপুরে খাবার সময় ওকে নিয়ে গেলেন নিজের বাড়িতে। তোমাকে খাইয়ে অবশ্য আনন্দ পাওয়া যায় না, অনেক কিছুই তো তুমি খাও না। আমিষ তো ছৌ না বটেই, আর নিরামিষের পরিমাণও তো বড়ই যৎসামান্য। কংগ্রেসের মূল অধিবেশন দেখে গান্ধী বেশ হতাশই হল। দারুণ সাজানো গোছানো মঞ্চ, উদ্বোধনের জাঁকজমকও চোখ ধাঁধানো, তবু সবকিছুই যেন অন্তঃসার শূন্য। সব মিলিয়ে যেন 3 দিন ব্যাপী এক বিরাট তামাশা। বড় বড় নেতারা লম্বা লম্বা বক্তৃতা দিচ্ছেন ইংরেজিতে। এত ইংরেজির প্রাবল্য গান্ধীর পছন্দ হলো না। কজন শুনছে আর কজন বুঝছে? দেশের সাধারণ মানুষের সঙ্গে এই অধিবেশনের যেন কোনোই যোগ নেই। শেষ দিকে একটার পর একটা রেজলিউশন পাশ হয়। আগের দিকে বক্তৃতায় এত বেশি সময় নষ্ট হয় যে শেষের দিকে তাড়াহুড়ো করে সারতে হয় সব কাজ। দক্ষিণ আফ্রিকা বিষয়ে গান্ধীর নিজেরও একটা প্রস্তাব আছে, কিন্তু সেটা উত্থাপন করার জন্য সময়ই পাওয়া যাচ্ছে না। গান্ধী গোখলেকে ধরে বসে আছে। মূল সভাপতি, সাবজেক্ট কমিটির সভাপতি ও অন্য সবাই এখন শেষ করার জন্য ব্যস্ত। ফিরোজ শাহ মেটা মাঝে মাঝেই বলছেন, আর কিছু নেই তো? আর কিছু নেই তো? এমকে গান্ধীর একটা রেজলিউশন আছে, আমি পড়ে দেখেছি, সেটা বেশ যুক্তিসঙ্গত। তুমি যখন দেখেছো, ভালো বলছো, তখন আর আমার দেখার দরকার নেই। পাশ করিয়ে দাও। গান্ধী, এই বিষয়ে বলার জন্য তুমি ঠিক 5 মিনিট সময় পাবে। গান্ধী উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেছে। 2-3 মিনিট যেতে না যেতেই সভাপতি টং টং করে ঘন্টা বাজিয়ে দিলেন। গান্ধী থেমে গেল। হঠাৎ তার খুব অভিমান হলো। এই কদিন আমি দেখেছি অনেক বক্তা আরেকটা কথা বলবো বলে লাগিয়ে দিয়েছে আধ ঘন্টা, তখন তাদের থামানোর জন্য বেল বাজানো হয়নি। আজ আমার ক্ষেত্রে 5 মিনিট সময় দিয়েও তা পূর্ণ হতে দেওয়া হলো না। নাকি এটা ওয়ার্নিং বেল? সে যাই হোক, গান্ধী আর একটাও কথা না বলে বসে পড়ল। সবাই একসঙ্গে হাত তুলে বলে উঠলেন, এই প্রস্তাব পাশ, পাশ। কংগ্রেস অধিবেশন শেষ হয়ে যাবার পরেও গান্ধী রয়ে গেল কলকাতায়। কালীঘাট মন্দিরের সেই অভিজ্ঞতা তার মনে আছে। এর মধ্যে সে জেনেছে যে ব্রাহ্মরা ধর্মের নামে পশু বলির সম্পূর্ণ বিরোধী। গান্ধী ঘুরে ঘুরে ব্রাহ্ম সমাজের 3 দলের নেতাদের সঙ্গেই দেখা করতে চাইল। আলাপ হল শিবনাথ শাস্ত্রীর সঙ্গে। প্রতাপচন্দ্র মজুমদারের কাছ থেকে কেশব সেনের জীবনী গ্রন্থটি সংগ্রহ করে পড়ে নিল।
জোড়াসাঁকো ঠাকুর বাড়ি গিয়েও দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা হলো না অবশ্য। স্বাস্থ্যের কারণে তিনি আর বাইরের লোকেদের সঙ্গে দেখা করছেন না। কিন্তু সেখান থেকে গান্ধী খুব তৃপ্তি নিয়ে ফিরল। যথারীতি এবারেও ঠাকুর বাড়িতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কংগ্রেসের প্রতিনিধিদের জন্য। বাংলা গানগুলি কি মধুর, শ্রুতিসুখকর। দূর থেকে দেখা গেল কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে গায়কের ভূমিকায়। ব্রাহ্মদের দৃষ্টিভঙ্গি জানার পর গান্ধী ভাবল, এই শহরে অনেক খ্রিস্টানও আছে, তাদের দৃষ্টিভঙ্গিও জানা দরকার। স্থানীয় খ্রিস্টানদের মধ্যে কালীচরণ ব্যানার্জি একজন প্রসিদ্ধ ব্যক্তি। ভারতীয় খ্রিস্টানরা কংগ্রেসে যোগ দেয়নি। অনেকেই নিজেদের রাজার জাতের লেজুড় মনে করে, হিন্দু মুসলমানদের সঙ্গে মেশে না। কালীচরণ সেরকম নন, তিনি কংগ্রেসের একজন উৎসাহী নেতা। বাড়িতে কালীচরণ ধুতি কুর্তা পরে থাকেন। সাধারণ মধ্যবিত্ত বাঙালিদের সঙ্গে তার তফাৎ নেই, বিনয়ী ও ভদ্র মানুষ, কিন্তু ধর্মবিশ্বাসে অতি কট্টর। গান্ধীর সঙ্গে প্রায় তর্কই লেগে যায় তাঁর। তাঁর মতে, হিন্দু ধর্মে মানুষের মুক্তি সম্ভব নয়। জন্মের আদি পাপ থেকে উদ্ধারের একমাত্র উপায় হলো যিশুর স্মরণ। কালীঘাটের মন্দির তো তুমিই দেখেছ, ওই তো হিন্দু ধর্মের চেহারা। কালীচরণের সঙ্গে দেখা করার পর তাঁর কথা শুনে গান্ধী ভাবল, এবার হিন্দু সমাজের একজন নেতার সঙ্গে দেখা করা দরকার। অন্য নেতাদের কাছে ঘোরাঘুরি না করে একবার স্বামী বিবেকানন্দের সঙ্গে যদি দেখা করা যায়, তার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে হিন্দু ধর্মের জয়ধ্বজা তুলে এসেছেন, শুধু ভক্তি দিয়ে নয়, তাঁর মতন ইদানিংকালে প্রবল বিশ্বাস ও মর্যাদার সঙ্গে হিন্দু ধর্মের কথা আর কে বলতে পেরেছে? আমি তো দূর থেকেই মনে মনে বিবেকানন্দের অনুরাগী। বেলুড়ে মঠ স্থাপিত হয়েছে, স্বামী বিবেকানন্দ সেখানেই থাকেন। বেলুড় জায়গাটা ঠিক কত দূরে সে সম্পর্কে গান্ধীর ধারণা নেই। লোকের কথা শুনে ভেবেছিল হাওড়া স্টেশনের পাশেই। গঙ্গা পেরিয়ে সে হাঁটতে লাগলো। একসময় হাঁটতে হাঁটতেই পৌঁছে গেল বেলুড় মঠের প্রাঙ্গণে। বুক দুরুদুরু করছে। স্বামীজি কি দেখা করবেন আমার সঙ্গে? তিনি এখন বিশ্ববিখ্যাত, কত ব্যস্ত মানুষ। অন্য একজন সাধুকে দেখতে পায় গান্ধী, তাকে নিজের উদ্দেশ্য জানালো। সাধুটি বললেন, ইস, খানিক আগে এলেন না? এই তো মিনিট 10 আগে স্বামীজি নৌকোয় করে চলে গেলেন কলকাতায়। ওর শরীর ভালো নয়, চিকিৎসার জন্য ওখানেই কয়েকদিন থাকবেন। একটুর জন্য বিবেকানন্দর সঙ্গে গান্ধীর দেখা হলো না। বাতাসে স্পষ্ট একটা পরিবর্তনের গন্ধ পাওয়া যায়। পথ দিয়ে চলতে চলতে কেমন যেন হালকা হালকা লাগে। ভরত এসব দেখতে দেখতে ভাবতে থাকে, 6-7 বছর আগের দেখা কলকাতার সঙ্গে এখনকার এই কলকাতার যেন অনেক তফাৎ। বাইরের চেহারাটা তো কিছু কিছু বদলে গেছে বটেই, মানুষজনও যেন অন্য রকম। এই পরিবর্তনের কারণ কি 1 শতাব্দীর অবসান, নতুন শতাব্দীর শুরু? সেই 31শে ডিসেম্বর আমি পাটনায় ছিলাম। কলকাতার সঙ্গে পাটনার তুলনা চলে না, সেখানে ইংরেজদের সংখ্যা অনেক কম। তবু সেখানেও উৎসবের আড়ম্বর দেখে সকলের তাক লেগে গিয়েছিল। রাত্রি 12টার পর বুঝি কোনো সাহেব মেমি আর ঘরে ছিল না। পথে পথে নাচ গান হল্লা, অজস্র রঙিন বাজিতে উদ্ভাসিত হয়েছিল রাত্রির আকাশ, সেই সঙ্গে তোপধ্বনি। এছাড়াও অনেক রাস্তার মোড়ে মোড়ে জ্বলে উঠেছিল আগুন। ইংরেজরা ছুটে ছুটে বাড়ি থেকে পুরনো কাগজপত্র, পোশাক, ভাঙা আসবাব ইত্যাদি টেনে এনে ছুঁড়ে দিচ্ছিল সেই আগুনে। হিন্দুদের হোলি উৎসবে চাঁচড় পোড়ানোর মতন। নতুন শতাব্দীর সূচনায় পুরনো শতাব্দীর অনেক অপ্রয়োজনীয় জিনিস ও আবর্জনা পুড়িয়ে ফেলা হচ্ছিল। প্রকাশ্যে ইংরেজদের এমন লাগাম ছাড়া, মাত্রা ছাড়া ফুর্তি করতে আগে দেখা যায়নি। 20 শতাব্দীকে বরণ করার জন্য ইংরেজদের উৎসাহের অবধি ছিল না। এমন ভাব প্রকাশ পাচ্ছিল
যেন এক শতাব্দী পার হয়ে অন্য শতাব্দীতে বিচরণ করা দারুণ সৌভাগ্যের ব্যাপার। ইংরেজ তোষক সরকারি কর্মচারী ও কিছু কিছু ব্যবসায়ীও এই উৎসবে মেতেছিল। সাধারণ ভারতীয়রা এই শতাব্দী পরিবর্তনের ব্যাপারটা নিয়ে মাথা ঘামায়নি। অনেকে এখনো ইংরেজি মাস তারিখের গণনাই জানে না। অধিকাংশ গ্রামের মানুষেরই অমাবস্যা পূর্ণিমার হিসেবে জীবন চলে। আমি আমার বাড়ির ছাদে দাঁড়িয়ে সাহেব মেমদের সেই উদ্দীপনা দেখতে দেখতে ভেবেছিলাম, শতাব্দী তো মানুষেরই তৈরি একটা কাল নির্ণয়ের মাপকাঠি। তাতে তো প্রবহমান মহাকাশের গায়ে একটি আঁচড়ও লাগে না। এই অনাদি অনন্তকালকে কি শতাব্দী দিয়ে মাপা যায়? মানুষের জীবন অতি ক্ষুদ্র। মানুষের ইতিহাসেরও তো এই সেদিন শুরু। বিশাল অন্ধকার প্রাগৈতিহাসিক কাল পেরিয়ে এসে মানুষ এই সবেমাত্র সভ্যতার আলো দেখতে পেয়েছে। তাই 100টা বছর মনে হয় বড় একটা সীমানা। পাটনার চেয়ে কলকাতায় সেই উৎসবের ক্ষণঘটা কত বেশি হয়েছিল তা আমি জানি না। এই শহরের বহু মানুষও তো এখনো লেখাপড়া শেখে না, ইংরেজি 1-2 গুনতেও জানে না। তারাই ইংরেজি শতাব্দী বদলে প্রভাবিত হবে কেন? কিন্তু পরিবর্তনটা যে একটা ঘটেছে তা পথ চলতি মানুষের মুখ চোখ দেখলেও টের পাওয়া যায়। ভরত একা একাই এসব কথা ভাবে। আলোচনা করার মতন কোনো সঙ্গী সাথী তার নেই। কংগ্রেসের অধিবেশন শেষ হয়ে যাবার পর রিপন কলেজের ক্যাম্প ছেড়ে এসে শিবপূজন আর সে বউবাজারে অজন্তা হোটেলের ঘর ভাড়া নিয়েছে। ব্যবসার প্রয়োজনে শিবপূজনকে ভারতের রাজধানীতে আরো কিছুদিন থাকতে হবে। ভরতকেও সে ছাড়তে চায় না। ভরতেরও অবশ্য পাটনায় ফেরার কোনো তাড়া নেই, আর আদৌ সে পাটনায় ফিরবে কিনা সেটাও ভেবে দেখবে। কলকাতায় সে অনেক বছর আসতে চায়নি, কেমন যেন ভীতির ভাব ছিল। এখন সে বুঝতে পারছে সেই ভয়ে অমূলক। কেউ যদি আত্মগোপন করে থাকতে চায় তাহলে কলকাতার মতন বড় শহরই তার জন্য শ্রেষ্ঠ স্থান। এখানে কেউ কারুকে চেনে না, অহেতুক চিনতেও চায় না। রাস্তা দিয়ে মানুষ ছোটে, অন্য মানুষদের মুখের দিকে চেয়েও দেখে না একবার। তাছাড়া আত্মগোপন করার তো কোনো বাধ্যবাধকতা নেই। আমি চুরি ডাকাতি করে পালাইনি এ শহর থেকে। শুধু আছে চক্ষু লজ্জা। শশীভূষণ মাস্টারের মুখোমুখি আর দাঁড়াতে চাই না আমি। পুরনো বন্ধু বান্ধবদের কথা মনে পড়ে। এখনো কারুর খোঁজ করিনি। কংগ্রেসের অধিবেশনে ভিড়ের মধ্যে আমার 2-3 জন কলেজের সহপাঠীকে দেখেছিলাম, কিন্তু তাদের সঙ্গে তেমন ঘনিষ্ঠতা ছিল না। মুখ চেনা ছিল, তাই আমি নিজে থেকে এগিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলিনি। তারাও আমাকে চিনতে পারেনি। আমার চেহারায় নিশ্চয়ই কিছু পরিবর্তন ঘটে গেছে। শতপ্রবৃত্ত হয়ে কারুর সঙ্গে যোগাযোগ করার আগ্রহও বোধহয় করেনি ভরত। তবু বেশ কয়েকদিন এই শহরের পথে পথে সে ঘোরাঘুরি করল। কিন্তু একজনও কখনো বলল না, আরে ভরত না। এজন্য সে খানিকটা বেদনাও অনুভব করে। প্রেসিডেন্সি কলেজ থেকে শ্যামবাজার পর্যন্ত সে একসময় চষে বেরিয়েছে। অনেক দোকানদারও তার নাম ধরে ডাকত, হেসে কথা বলত। এখন একজনও চেনে না। অজন্তা হোটেলের অদূরেই রাস্তার বিপরীত দিকে হাড়কাটার গলি। ওই গলির মুখ দিয়ে যাবার সময় ভরতের মনে পড়ে, এখানে এক বাড়িতে আমার বন্ধু দ্বারিকার সঙ্গে আমি এসেছিলাম বসন্ত মঞ্জরির কাছে। এখনো কি বসন্ত মঞ্জরি ওখানে থাকে? এর মধ্যে একবার ওদের দুজনের সঙ্গে এলাহাবাদে দেখা হয়েছিল। তখন আমার মাথা ঠিক ছিল না। আমি কিছু না জানিয়েই ওদের আশ্রয় ছেড়ে চলে গিয়েছিলাম। দ্বারিকা খুব উপকারী বন্ধু। কিন্তু ওই গলিতে প্রবেশ করে না ভরত। সে নিজের ভুল বুঝতে পারে। বসন্ত মঞ্জরি এখন দ্বারিকার স্ত্রী। দ্বারিকা তাকে এই কুখ্যাত পল্লীতে রাখবে কেন? মানিকতলার কাছে দ্বারিকার একটি বাড়ি ছিল। একদিন তার সামনে দিয়ে যেতে গিয়েও ভরত দেখেছে যে সে বাড়িতে অন্য মানুষ থাকে।
নিচের তলায় অনেক দোকানপাট বসেছে। অনেক কিছুই আর আগের মতো নেই। আমি যে কলকাতা শহরটা দেখে গিয়েছিলাম সেই স্মৃতির সঙ্গে অনেক জায়গারই মিল খুঁজে পাই না। শুধু প্রেসিডেন্সি কলেজের গেটের ঠিক বাইরেই একটি মুচিকে দেখে ভরত বেশ কৌতুক বোধ করে। ছাত্র বয়সেও ওই মুচিটিকে ওই একই জায়গায় বছরের পর বছর বসে থাকতে দেখেছে সে। লোকটির যেন লয় ক্ষয় নেই। একই চেহারার, একই ময়লা ফতুয়া পরা, মুখ গুঁজে জুতো সেলাই করে চলেছে। দেখলে মনে হয় মহাকালও ওকে পাশ কাটিয়ে যায়। শিবপূজন কিছু পরিচিত ব্যক্তিকে পেয়েছে বড় বাজারে। রোজই দুপুর থেকে সন্ধে পর্যন্ত সেখানে কাটায়। ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হয় কিছু কিছু। ভরতের সাহায্যের আর তার প্রয়োজন হয় না। ভরত আপন খেয়ালে একাই ঘুরে বেড়ায়। আজ সকালে অনেকেই ছুটেছে খিদিরপুরের দিকে। সেখানে একটি অত্যাশ্চর্য ব্যাপার সংগঠিত হবে। কয়েকদিন ধরেই লোকের মুখে মুখে কথাটা আলোচিত হচ্ছে। বেশ কিছু হ্যান্ডবিলও বিলি হয়েছে। শিবপূজন বেরিয়ে যাবার পর ভরত একটা ছ্যাঁকড়া গাড়ি ভাড়া করে খিদিরপুরে উপস্থিত হলো। বন্দর এলাকার ঠিক বাইরেই একটা গোলাকার স্থান সাজানো হয়েছে অজস্র ফুল ও হরেক রকম বেলুন দিয়ে। লাল শালু দিয়ে ঘেরা একটি ছোটখাটো মঞ্চও প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে চেয়ারে বসে আছে দুজন ইংরেজ ও একজন বাঙালি বাবু। মঞ্চের নিচে স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটি ব্যান্ড পার্টি। সামনে বিগ ড্রাম, মাঝখানে কেটল ড্রাম, পেছনে বিউগল। একটু পরেই শুরু হবে ট্রাম গাড়ির নতুন ভেলকি। হাজার কয়েক মানুষের ভিড় জমেছে সেখানে। সাহেবরা বলে ট্র্যাম, দেশি লোকরা সেটাকেই ট্রাম বানিয়েছে। প্রথমে চালু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে টাটকা তরিতরকারি সবজি তাড়াতাড়ি সাহেব পাড়ায় পৌঁছে দেবার জন্য। এখন মানুষজনই বেশি চাপে। আসলে কলকাতা শহরে অফিস কাছারি চালু হয়েছে প্রচুর, কিন্তু সেখানকার কর্মীদের যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা ভালো নেই। ছ্যাঁকড়া গাড়িতে গাদাগাদি করে 5-6 জন ওঠে। জীর্ণ শীর্ণ অর্ধভুক্ত ঘোড়ারা সেই সব গাড়ি টানে। রাস্তার মাঝখানে যখন তখন এক একটা ঘোড়া চোখ উল্টে পড়ে যায়। ট্রাম গাড়ির ঘোড়াগুলি অবশ্য রাজকীয় ধরনের, দেশি নয়, অস্ট্রেলিয়া থেকে আমদানি, বেগবান ও তেজস্বী, কিন্তু রাজা রাজরাদের মতোই মেজাজি ও খেয়ালি। 3 কামরার ট্রাম টানে 6টা ঘোড়া, আর 2 কামরার ট্রামে 4টি ঘোড়া। কামরা টইটুম্বুর মানুষজন নিয়ে বেশ ঝমঝমিয়ে চলে বটে, তবে হঠাৎ কুকুর ঘেউ ঘেউ করলে থেমে যায়। কখনো রাস্তা জুড়ে বিশাল চেহারার ষাঁড় দাঁড়িয়ে থাকলে ঘোড়া আর কাছে এগোয় না। পথের ধারে ধারে জলপান পাত্র দেখলে ঘোড়ারা নিজেদের মর্জি মতো দাঁড়িয়ে পড়ে জলপান করার জন্য। এই সব কারণে অফিসে পৌঁছতে যে দেরি হয়ে যায় তা তো বড় সাহেবরা বুঝবেন না। তারা তো আসেন নিজস্ব ল্যান্ডো গাড়িতে। 5-10 মিনিট লেট হলেই কেরানিদের বকুনি দেন। অনেকে সেজন্য গাড়ি ঘোড়ার তোয়াক্কা না করে 5-7 মাইল দূর থেকেও পায়ে হেঁটেই অফিসে চলে আসে। ঠিক 11টার সময় একটা 4 ঘোড়ার ট্রাম এসে পৌঁছল মঞ্চের সামনে। আজ ঘোড়াগুলি যেন বেশি বেশি সুসজ্জিত। পিঠের ওপর ঝালর দেওয়া মখমলের পোশাক, মাথায় রঙিন পালক। ঘোড়াগুলি খুব জোরে জোরে ফুঁসফুঁস করে নিঃশ্বাস ছাড়ছে। সহিসরা ঘোড়াগুলোকে খুলে নিয়ে গেল। মঞ্চে বসা একজন ইংরেজ উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে কি যেন বলল, ঠিক বোঝা গেল না। তারপর বাঙালি বাবুটি তার তর্জমা করে দিল এই মর্মে: কলিকাতা শহরের অধিবাসীগণ, আপনাদের সেবার জন্য ট্রাম কোম্পানি সদা তৎপর। গত বৎসর হইতে প্রথম শ্রেণীতে চামড়ার গদিযুক্ত সিট যুক্ত হইয়াছে। দ্বিতীয় শ্রেণীতে পাদানি ছিল না বলিয়া অনেকেরই অসুবিধা হইত, তাহাও দূর করা হইয়াছে। দুপুর 12 ঘটিকা হইতে অপরাহ্ন 3 ঘটিকা পর্যন্ত টিকিটের দাম সস্তা করা হইয়াছে। বিলাত হইতে সদাশয় ট্রাম কোম্পানির বড় সাহেব মহোদয় আসিয়া এই শহরের ট্রাম পরিচালনার এক অভিনব পরিবর্তন সূচনা করিতেছেন। চমকপ্রদ অভাবনীয় এই ব্যবস্থা
যাত্রী সাধারণ এখন হইতে যাতায়াতের নিখুঁত সময় রক্ষা করিতে পারিবেন। এই নতুন ব্যবস্থা আজই আপনারা চাক্ষুষ করুন। ব্যান্ড পার্টি এবার বাজনা শুরু করে দিল। সুসজ্জিত ঘোড়াগুলিকে এনে ঘোরানো হতে লাগলো মঞ্চের চারদিকে, সার্কাসে যেমনটি দেখা যায়। জোকারের মতন সেজেগুজে একজন ঘোড়াগুলির সঙ্গে লাফাচ্ছে। কয়েকবার পাক খাওয়াবার পর ঘোড়াগুলিকে নিয়ে যাওয়া হলো ট্রাম গাড়িটির কাছে। সেখানে তাদের জুতে দেবার ব্যবস্থা আছে, কিন্তু ঘোড়াগুলিকে বাঁধার বদলে জোকারটি নাচ শুরু করে দিল। একটা ঘোড়া থেকে সে অন্য ঘোড়ায় লাফিয়ে চলে যায়। পাশ দিয়ে নামবার বদলে সে লেজের দিক দিয়ে সরসর করে নামে। এই রকম কিছুক্ষণ কসরত দেখাবার পর সে একটা ছুপটি নিয়ে ঘোড়াগুলিকে মারতে লাগলো। ঘোড়াগুলোর খানিকটা ভেবাচ্যাকা অবস্থা। এরকম অকারণে তাদের মার খাবার কোনো অভিজ্ঞতা নেই। তারা বিদেশ থেকে আমদানি করা কোম্পানির পেয়ারের পোষ্য। প্রথম প্রথম মার খেয়েও তারা নড়তে চাইল না। এই মারটাও খেলার অঙ্গ কিনা তারা বুঝতে চাইছে। জোকারটি এবার বেশ জোরে সপ করে তাদের কষাতে লাগলো ছোপটি। তখন ঘোড়াগুলি ছত্রভঙ্গ হয়ে দূরে সরে যেতে লাগলো। অকস্মাৎ থেমে গেল ব্যান্ড বাজনা। নাচ থামালো জোকার। একটুক্ষণের নীরবতা। মঞ্চের দ্বিতীয় ইংরেজটি এবার উঠে দাঁড়িয়ে একটা পিস্তল বের করে বলে উঠল, রেডি স্টেডি গো! ওমা, আশ্চর্য না, অত্যাশ্চর্য ব্যাপার। ঘোড়াবিহীন সেই দুকামরা ট্রাম গাড়িটি দিব্যি চলতে লাগলো গড়গড়িয়ে। ধোঁয়া উড়ল না, ধুলো উড়ল না, ঘ্যাস ঘ্যাসের শব্দও হলো না। একটু আধটু গড়িয়ে যাওয়া নয়, অনেক দূর চলে গেল সেই ট্রাম গাড়ি, প্রায় চোখের আড়ালে। মিনিট 7 বাদে আবার ফিরেও এলো। সামনের জানলা দিয়ে মুখ বাড়িয়ে আছে চালকটি, আনন্দে সে টুপি খুলে নাড়ছে। হাজার হাজার দর্শক চটাপট চটাপট শব্দে হাত চাপড়ি দিয়ে অভিনন্দন জানালো তাকে। বিজ্ঞানের এই নবতম কীর্তি দেখে যত না বিস্মিত হলো ভরত, তার চেয়েও সে বেশি বিস্মিত হলো জনতার ব্যবহার দেখে। এই অলৌকিক কাণ্ডটি দেখে কেউ ভয়ে ছুটে পালালো না, কেউ ভক্তিতে সাষ্টাঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে প্রণামও জানালো না। এই দেশের মানুষ এত পরিণত মনস্ক হয়ে উঠল কবে? এই কি যুগ পরিবর্তনের হাওয়ার ফল? ভয়, কুসংস্কার আর অন্ধবিশ্বাসে নিমজ্জিত হয়েছিল এদেশের আপামর জনসাধারণ। 20 শতাব্দীতে পা দিয়ে তারা আধুনিক পৃথিবীর উপযুক্ত নাগরিক পদবাচ্য হল। বিজ্ঞানকে মেনে নিচ্ছে এত সহজভাবে। চোখের সামনে দেখলেও ভরত নিজেই এখনো বিজ্ঞানের বিজয় অভিযানের সব রহস্য অনুধাবন করতে পারে না। এত হাজার হাজার বছর ধরে মানুষ জেনে এসেছে যে আগুন ছাড়া আলো হয় না। এখন ঘরের মধ্যে আলো জ্বলে, তার জন্য একটি দেশলাইয়ের কাঠিও খরচ করতে হয় না, এবং সেই আলোতে হাত রাখলে হাত পুড়ে যায় না। এসবই বিদ্যুতের কেরামতি। আকাশের বিদ্যুৎ নয়, মানুষের তৈরি বিদ্যুৎ। আকাশের বিদ্যুৎ 2-1 মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়, আর মানুষ বিদ্যুৎকে ঘন্টার পর ঘন্টা বন্দি করে রেখে দিতে পারে। আকাশের দেবতার চেয়েও মানুষের শক্তি বেশি। সেই বিদ্যুৎ দিয়েই আবার চালানো হচ্ছে এই ট্রাম গাড়ি। একটি প্রবন্ধে আমি পড়েছি যে এই বিদ্যুতের শক্তির যে কি অসীম সম্ভাবনা তা সব এখনো জানা যায়নি। এই নতুন শতাব্দী হবে বিদ্যুতেরই শতাব্দী। এবারে ট্রাম কোম্পানির বাঙালি বাবুটি ঘোষণা করল যে আজ এখন থেকেই এই ঘোড়াবিহীন বৈদ্যুতিক ট্রাম যাত্রীবহন শুরু করবে। খিদিরপুর থেকে যাবে চৌরঙ্গীর রাস্তা পর্যন্ত। এই নতুন গাড়িতে অবশ্য ভাড়া কিছুটা বেশি লাগবে। আগে ভাড়া ছিল 6 পয়সা, তবে এখন 2 আনা দিতে হলেও সময় লাগবে অর্ধেক। বর্ধিত ভাড়া দিয়ে সময় বাঁচাতে নিশ্চয়ই সকলে রাজি হবেন। দৌড়দৌড়ি শুরু হতে ভরত দ্বিধা করল না। সেও ছুটে গিয়ে প্রথম শ্রেণীতে উঠে বসল। এই ঐতিহাসিক দিনটির অভিজ্ঞতা
সেও সঞ্চিত করতে চায়। জানালার ধারেই একটা আসন পেয়ে গেল। ট্রাম গাড়িতে সদ্য সাদা রং করা হয়েছে। মাটিতে রেলগাড়ি চালাবার মতন লোহার লাইন পাতা হলেও ট্রামটিকে ঠিক খুদে ট্রেন বলা যায় না। দেখায় যেন ছোট ছোট স্টিমারের মতো। জলে ও স্থলে মানুষ গতির নতুন বাহন পেয়ে গেছে। এতকাল গাড়ি টানার জন্য গরু, ঘোড়া, মোষ, উট, হাতি এই রকম কত পশুকে দিয়ে গাড়ি টানানো হয়েছে। এমনকি মানুষকেও পশুর পর্যায়ে নামিয়ে এনে জুড়ে দেওয়া হয়েছে গাড়ির সঙ্গে। কোনো জীবিত প্রাণী টানবে না, অথচ গাড়ি চলবে, এতকালের মানব সভ্যতায় কেউ তা কি কল্পনাও করতে পেরেছে? সেই কবে মানুষ আগুনের ব্যবহার শিখে সভ্য হতে শুরু করেছিল। এতকাল পর বাষ্প ও বিদ্যুতের শক্তি কাজে লাগিয়ে সেই সভ্যতা যেন এক লাফে অনেকটা এগিয়ে গেল। ট্রাম ছাড়ার আগে আমি দূরে দাঁড়ানো ঘোড়াগুলোকে দেখছিলাম। অদ্ভুত বিমূঢ় দৃষ্টিতে ওরা তাকিয়ে আছে। ওরা বুঝতেই পারছে না ওদের গতিশক্তি ছাড়া কি করে গাড়িটা চলবে। ওরা তো আর জানে না আজ থেকে ঘোড়াদের গৌরবের দিন শেষ হলো। রেলগাড়ি আর ঘোড়ায় টানা গাড়ি এসে পালকিগুলিকে হটিয়ে দিয়েছিল। রেলে অনেক নিরাপদে ও কম খরচে চাপা যায়, তার বদলে পালকি চাপতে আর কে চায়? এবার বিদ্যুতে টানা ট্রাম এসে ঘোড়াগুলোকে বিদায় করে দিল। এর উপর আবার এসে গেছে মোটর কার বা অটোমোবিল। এবার কোনো মানুষ যাতায়াতের জন্য ঘোড়ার বদলে ওই গাড়ি চালিয়ে নিয়ে যাবে। ময়দানের মধ্য দিয়ে ছুটে চলেছে ট্রাম। দুপাশে বড় বড় গাছ, ফাঁকে ফাঁকে পড়েছে ধপধপে শীতের রোদ। এক অপূর্ব অনুভূতি হল ভরতের। এই ট্রাম গাড়ির যাত্রার সঙ্গে অন্য কোনো যানবাহনের তুলনাই চলে না। এত মসৃণ, এত আরামপ্রদ, যেন আমি হাওয়ায় ভাসছি। রেলগাড়িতে যাবার সময় জানালা খুলে রাখলে কয়লার গুঁড়ো আর ধোঁয়া এসে ব্যতিব্যস্ত করে তোলে। পোশাক নোংরা হয়ে যায়। ঘোড়ায় টানা ট্রামে ঝাঁকুনি ছিল খুব। জলযান স্টিমারে এমন শব্দ হয় যে কান ভোঁ ভোঁ করে, কিন্তু এই ট্রাম সকলের শ্রেষ্ঠ। আধুনিকতার জয়ধ্বজাবাহী এই ট্রাম যেন তাকে নিয়ে চলেছে অনাগত ভবিষ্যতের দিকে। সন্ধেবেলা হোটেলে ফিরে ভরত শিবপূজনকে তার এই অভিজ্ঞতার গল্প করতে গিয়ে তেমন কোনো আগ্রহের সৃষ্টি করতে পারল না। সে বলল, আজ সারাদিন বড়বাজার অঞ্চলে এই ভেলকিবাজি ট্রামের গল্প হয়েছে, আমি সেখানেই শুনেছি। তবে বড়বাজারের বড় বড় ব্যবসায়ীরা কেউই তেমন মুগ্ধ নয়। আমি জোর দিয়ে বলতে পারি তোমার ওইসব বিদ্যুৎ টিকবে না। বরাবর মানুষ ঘোড়ার ওপর ভরসা করে এসেছে, ঘোড়াই আবার ফিরে আসবে। ওই কলে টানা ট্রামে মানুষ চাপবে কেন? ভাড়া বেশি না? ভরত তর্কের মধ্যে গেল না। এই হচ্ছে কলকাতা শহর আর অন্য জায়গার মানুষের তফাৎ। নাগরিক স্বভাব, নাগরিক মনোবৃত্তি অন্য ব্যাপার। বাইরের লোকেরা তা সহজে আয়ত্ত করতে পারে না। ভরত নিজের মনেই ভাবল, বড় শহরের অধিকাংশ নাগরিকরা অনেক নতুন জিনিসকে তবু সহজে মেনে নিতে পারে। বাইরের বেশিরভাগ মানুষই যে কোনো নতুন জিনিস দেখলেই সন্দেহ করে, পুরাতনকে আঁকড়ে ধরে রাখতে চায়। অনেক গ্রামের লোক এখনো মনে করে কাঠের আঁচের বদলে কয়লার উনুনের রান্না খেলে পেটের রোগ হয়। এদিকে শহরে কাঠের রান্না প্রায় উঠেই যাচ্ছে। অজন্তা হোটেলের খাদ্যদ্রব্য অখাদ্য। কাছাকাছি অনেক আহারের স্থান আছে। ওরা দুজনেই প্রতি রাতে হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে কোনো খাবারের দোকান খুঁজে নেয়। শিবপূজন খায় নিরামিষ। আমারও নিরামিষে আপত্তি নেই, তবে মাঝে মাঝে একটু মাছের জন্য মন কেমন করে। এখন শীতকাল, ইলিশের সময় নয়, কিন্তু এই সময়টায় কলকাতায় অতি উত্তম টাটকা চিংড়ি মাছ পাওয়া যায়। কলকাতার হোটেলগুলির চিংড়ি মাছের মালাইকারি অতি বিখ্যাত। ভারতের আর কোথাও এমনটি পাওয়া যাবে না। কিন্তু শিবপূজনের ঘোর আপত্তিতে সেই দেবভোগ্য ভোজ্য আস্বাদন করার উপায় নেই। যে দোকানে চিংড়ি মৎস্য ভাজা হয়
সে দোকানের কাছাকাছি গেলেই শিবপূজন বিকট গন্ধ পায়। মানুষ কি বিচিত্র প্রাণী! একই বস্তুতে সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া। কোনো বিশেষ খাদ্যের গন্ধে একজন মানুষের জিভে জল আসে, আবার কোনো মানুষের ঘৃণায় বমি আসে। খাওয়া দাওয়ার পর হজম প্রক্রিয়ার সুবিধার জন্য খানিকক্ষণ পদব্রজে ভ্রমণের অভ্যেস আছে শিবপূজনের। বউবাজারের দিকটায় অনেক রাত্রি পর্যন্ত দোকানপাট খোলা থাকে, আলোয় ঝলমল করে। হাড়কাটার গলির কাছে অনেক গাড়ি এসে থামে। তার থেকে নেমে বাবুরা হাতে ফুলের মালা জড়িয়ে হেলতে দুলতে এক একটি বাড়ির মধ্যে ঢুকে যায়। অন্যদিকে লালবাজার অঞ্চলে অন্ধকার অন্ধকার ভাব। নামে লালবাজার হলেও সেখানে কোনো বাজার নেই। দিনের বেলা দেখা যায় সারি সারি দাঁতের ডাক্তারদের চেম্বার। সন্ধ্যার পর সেগুলি বন্ধ হয়ে যায়। ওই অঞ্চলেই এক একটি বাড়ির ওপরতলায় বাতি জ্বলে। সেখান থেকে ভেসে আসে গানের কলি কিংবা নুপুরের ধ্বনি, হঠাৎ হঠাৎ হাসির ফোয়ারা। বেশ আমোদ প্রমোদ চলছে বোঝা যায়। এইসব শুনে মন চঞ্চল হয়ে ওঠে শিবপূজনের, কিন্তু চক্ষু লজ্জায় বেশ কয়েকদিন সে এই ব্যাপারে ভরতকে কিছু বলতে পারেনি। মূল অধিবেশনের 3 দিন আর তার আগে পরে 2-4 দিন, এই কটি দিনই কংগ্রেসের নেতারা কংগ্রেসী হয়ে থাকেন। এই কদিন তারা দেশের নানা সমস্যা নিয়ে মাথা ঘামান। সারা বছরের বাকি সমস্ত দিন তাদের নিজেদের পেশা ও ব্যবসায়ের কাজকর্মে ব্যস্ত থাকেন। তাছাড়া তারা রক্ত মাংসের মানুষ, শরীর মনের অন্যান্য দাবিও আছে। প্রবাসে গেলে অনেক বাসনা যেন লাগাম ছাড়া হয়ে যায়। শেষে শিবপূজন একদিন বলেই ফেলল, ভরত ভাইয়া, কি রোজ রোজ আমরা রাত্রির 9টা বাজতে না বাজতেই হোটেলে গিয়ে শুয়ে পড়ি। পাটনা শহরেও তো আমরা এর অনেক পরে ঘুমোতে যাই। আর কলকাতা শহরে এসে আমাদের ওদিকে একটা কথা চালু আছে জানো তো, যদি ভোর দেখতে চাও তো মুঙ্গেরে যাও, দুপুর দেখতে চাইলে পাটনায়, আর গোধূলি দেখে মুগ্ধ হবে বেনারসে, রাতের রোশনাই দেখার জন্য চলে যাও কলকাতায়। তা এই কদিনে আমরা তো রাতের রোশনাই কিছুই দেখলাম না। তুমি এই শহরের মানুষ, তুমি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও না। শিবপূজনজি, আমি দিনের কলকাতা ভালো চিনি, রাতের শহরটা তো চিনি না। দিনের বেলা আপনি ব্যস্ত থাকেন। দিনের বেলা আর কি দেখার আছে? রাতের রোশনাইটাই তো আসল। এই যে বাড়িটা, এখান থেকে না ঘুঙুরের রিনিঝিনি শোনা যাচ্ছে। এখানে নিশ্চয়ই কোনো বাই নাচছে। বলছি, এখানে আমরা নাচ দেখতে যেতে পারি না? পয়সার জন্য কোনো পরোয়া করবেন না। কিছু কিছু লোক তো বাড়ির মধ্যে ঢুকছে, আপনি যেতে পারবেন না কেন? চলে যান। হ্যাঁ, আমি একলা যাব, আপনি যাবেন না কেন? বাইজির নাচ গান শুনতে যাওয়া কি অন্যায় নাকি? শিবপূজনের কথা শুনে ভরত একটুক্ষণ চিন্তা করে, খানিকটা দ্বিধার সঙ্গে বলল, না, অন্যায় কেন হবে? অনেকেই তো চায়, তবে আমার কখনো যেতে ইচ্ছা করেনি, এখনো ইচ্ছা হয় না। আপনি আমার জন্য যাবেন, আমার সঙ্গে থাকবেন। ভরত চুপ করে রইল। তার নিজের কোনো আকাঙ্ক্ষা নেই, তবু শিবপূজনের আগ্রহে তার সঙ্গে বাইজির ঘরে যাবে। তার মনে হলো এই যাওয়া অনেকটা দালালির পর্যায়ে পড়ে না? শিবপূজন আমার উপকার করেছে, সেজন্য রূঢ়ভাবে তাকে আঘাত করাও যায় না। শিবপূজনের ব্যগ্র দৃষ্টি দেখে সে খানিকটা ভেবে নিয়ে আবার বলল, এক কাজ করা যেতে পারে। আপনি তো বাঙালি থিয়েটার দেখেননি কখনো। কলকাতায় থিয়েটারের খুব সুনাম আছে। কাল সন্ধ্যের সময় আমরা ভালো কোনো থিয়েটার দেখতে যাব। ভরত একসময় বন্ধুদের সঙ্গে দল বেঁধে থিয়েটার দেখতে যেত। উত্তর কলকাতার রঙ্গালয়গুলির সবকটিই সে চেনে। পরদিনই সে শিবপূজনকে নিয়ে গেল থিয়েটার পাড়ায়। এর মধ্যে 2-1 দিন সে ট্রামের যাত্রীদের সঙ্গে আলাপ আলোচনা শুনে বুঝেছে যে নল দময়ন্তী এবং কৃষ্ণকান্তের উইল, এই দুটি নাটকই এখন শহরে জমজমাট। আমার কৃষ্ণকান্তের উইল দেখার আগ্রহই বেশি।
বঙ্কিমের এই উপন্যাসটি আমার প্রিয়, কিন্তু নল দময়ন্তীর মতন পৌরাণিক কাহিনী শিবপূজনের বেশি ভালো লাগবে। আগে যেটি ছিল বেঙ্গল থিয়েটার, এখন সেটি নাম পাল্টে হয়েছে অরোরা থিয়েটার। দেওয়ালে রঙের পলেস্তারা পড়েছে, সামনের গেট সাজানো হয়েছে বৈদ্যুতিক বাতি দিয়ে। নটচূড়ামণি অর্ধেন্দু শেখর যোগ দিয়েছেন এই থিয়েটারে। আজ যে শিবরাত্রি তা ভরতের জানা ছিল না। শিবরাত্রির ব্রত যারা পালন করে তারা সারাদিন সারা রাত উপবাসে থাকে। তাদের জাগিয়ে রাখার জন্য সারা রাত্রিব্যাপী অভিনয় হয় অনেক রঙ্গালয়। আজ তাই অরোরা থিয়েটারে পরপর 3টি পালা হবে, নল দময়ন্তী, আবু হোসেন এবং জেনানা ওয়ার। এক টিকিটে 3 নাটক। শিবপূজন তো মহা খুশি। নাটক দেখতে দেখতেও সে মোহিত হয়ে গেল। পাটনাতে তো এরম কিছু দেখার সৌভাগ্য হয় না। নল দময়ন্তীতে দময়ন্তীরই মুখ্য ভূমিকা। সেই ভূমিকায় অভিনয় তারাসুন্দরী একাই 100। এ নাটকে কিন্তু অর্ধেন্দু শেখর মঞ্চে অবতরণ করলেন না। তাকে দেখার জন্য ভরত ছটফট করছে। তাকে দেখা গেল পরের নাটকে। অনেকক্ষণ প্রতীক্ষা করার পর অর্ধেন্দু শেখরকে দেখে যেমন পুলকিত হলো ভরত, তেমন কিছুটা নিরাশও হলো। এর মধ্যে এত বুড়ো হয়ে গেছেন তিনি। বয়স তো খুব বেশি হওয়ার কথা নয়, তবু যেন চেহারাটা ভেঙে চুরে গেছে। অভিনয়ের সময় অবশ্য সেই বুড়ো হারেই জাদু দেখালেন। নেচে গিয়ে লম্ফঝম্প দিয়ে দেখালেন এখনো সিরিয় কমিক রোলে তার জুড়ি নেই। যখন চুপ করে দাঁড়িয়ে থাকেন তখনই বোঝা যায় তার চোয়াল ঝুলে পড়েছে, ললাটে শ্রান্তির বলিরেখা। তৃতীয় নাটকটি অবশ্য একেবারেই ভাঁড়ামি। রাতের শেষ প্রহরে দর্শকদের জাগিয়ে রাখার চেষ্টা। সব নাটকে নাচ গান থাকবেই। পৌরাণিক বা ভক্তিমূলক কিংবা দেশাত্মবোধক নাটক যেখানে নায়িকার পক্ষে চটুল নাচ বা গান একেবারেই মানায় না, সেখানেও সখীদের দৃশ্য থাকে। কিংবা এক খল লম্পট চরিত্রের আমদানি করা হয়, সে জোর করে মেয়েদের নাচায়। সেসব দৃশ্যে নর্তকীদের নিতম্বের আন্দোলন বেড়ে যায়, বক্ষের আঁচল খসে পড়ে বারবার। ভরতের মনে হলো, বাইজিদের বাড়িতে এই ধরনের নাচ দেখতে যেতে অনেক পয়সা লাগে। অনেক সাধারণ মানুষের পক্ষেই তা সম্ভব নয়, যদি বাসনা বা লোভও থাকে। থিয়েটারের মালিকরা সেই জন্যই সব নাটকে এরকম একটা দৃশ্য ঢুকিয়ে দেয়। দুধের স্বাদ ঘোলে মেটে। এখন প্রতিদিনই এক একটি নতুন নাটক। ওই অরোরা থিয়েটারেই পরদিন রিজিয়া। বাইরে পোস্টারে লেখা রয়েছে এই নাটকের মুখ্য ভূমিকায় অর্ধেন্দু শেখর ও তারা সুন্দরী। শিবপূজন এমনই মজা পেয়েছে যে পরের দিনের টিকিট সে আগেই কেটে নেবার ব্যবস্থা করল। রিজিয়াও বেশ জমজমাট নাটক। নাম ভূমিকায় দাপটের সঙ্গে অভিনয় করছেন তারা সুন্দরী। কিন্তু অর্ধেন্দু শেখর কোথায়? ভরত দেখল দৃশ্যের পর দৃশ্য চলে যাচ্ছে, কিন্তু অর্ধেন্দু শেখরের দেখা নেই। অন্যান্য পুরুষ চরিত্র সব অচেনা অভিনেতা। আজ কি তাহলে অর্ধেন্দুবাবু অনুপস্থিত? হঠাৎ একসময় মঞ্চে প্রবেশ করল এক কুৎসিত দর্শন মানুষ। পোড়া কয়লার মতন রং, মুখে দগদগে ঘা, পোশাকের রঙও কালো, মাথায় আবার একটা লাল ফেট্টি বাঁধা, হাতে একটা বাঁকা লকলকে ছুরি। সে একজন ঘাতক। মাত্র 5-7 মিনিটের দৃশ্যে তার অভিনয়। আর সে কি অভিনয়! সে একজন হিংস্র ঘাতক, কিন্তু চোখের দৃষ্টিতে চকিত ভয়। অতি সামান্য সংলাপ, কিন্তু তাও কেমন যেন স্খলিত। হাঁটার ভঙ্গি কাঠের পুতুলের মতন। শরীর হাঁটছে, মন নেই। তার প্রস্থানের পর দর্শকদের হাততালি আর থামতেই চায় না। এই বিভৎস আকৃতির মেকআপ দেখে অর্ধেন্দু শেখরকে চেনবার কোনো উপায় নেই। যিনি এত খ্যাতিমান অভিনেতা, স্বয়ং এই নাটকের পরিচালক, তিনি ওই অকিঞ্চিতকর অত ক্ষুদ্র ভূমিকা নিলেন।
এবং দেখিয়ে দিলেন ওইটুকু সময়েও শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায়। ভরতের পাশের আসনের একজন দর্শক তাকে বলল, আরে মশাই, অর্থেন্দু বাবুর এই একটুকু দেখার জন্যই তো এই থিয়েটারে এই নিয়ে 15 বার এলুম। একদিন নাটক দেখে ফেরবার পথে বৃষ্টি এলো এবং দুজনকেই ভিজতে হলো। অসময়ের বৃষ্টি সঙ্গে নিয়ে আসে সর্দি সান্নিপাতিক। শিবপূজনের কিছু হলো না। ভরত জ্বরে পড়ে গেল। অগত্যা হোটেলের ঘরে একা শুয়ে থাকতে বাধ্য হলো ভরত। শিবপূজন এক কবিরাজকে ডেকে এনে দেখিয়েছে। কবিরাজ কয়েকটি বড়ি ও পাঁচন দিয়ে গেছে। ওষুধের অনুপান, মধু, পানপাতা ও গোলমরিচও কিনে এনেছে। এর বেশি আর সে কি করবে? সারাক্ষণ তো ঘরে থাকতে পারে না। সে থাকতে চাইলেও আমি আপত্তি করতাম। একা থাকতে ভরতের খারাপ লাগবার কথা নয়। তীর্থযাত্রী হিসেবে সে অনেক দেশ ঘুরে বেরিয়েছে। বহু সরাইখানা, ধর্মশালায় সে তো একাই কত দিন রাত্রি অতিবাহিত করেছে। এমনও হয়েছে সারা দিন একটাও কথা বলেনি কারোর সঙ্গে। কিন্তু সেসব জায়গা ছিল অচেনা, সেখানে একা থাকাই স্বাভাবিক। এটা কলকাতা শহর, রাস্তাঘাট সব পরিচিত। তার নিঃসঙ্গতা এখানে বড় প্রকট হয়ে চেপে ধরে। একদিন পরেই ভরত বড় উতলা বোধ করতে লাগলো। শিবপূজন কিছুটা প্রমোদের স্বাদ পেয়েছে। শুধু থিয়েটার দেখে তার মন ভরে না। আরো 2-4 বন্ধু জুটিয়েছে। হোটেলে ফেরে বেশ গভীর রাতে। তৃতীয় দিনে জ্বর কিছুটা কমে গেলেও শরীর বেশ দুর্বল, মুখ একেবারে বিস্বাদ। চিত হয়ে শুয়ে ভরত আকাশ পাতাল ভাবতে লাগলো। এরপর জীবন আমাকে কোন দিকে নিয়ে যাবে? কলকাতাতেই থাকবো না ফিরবো পাটনায়? পাটনায় আমার বাড়ির আগুন নিছক দুর্ঘটনা নয়, কেউ লাগিয়েছে বলেই শিবপূজনের দৃঢ় বিশ্বাস। আমার সঙ্গে কে এবং কেন শত্রুতা করবে? আমি তো কারুর পাকা ধানে মই দিইনি। তবু বারবার এরকম হয়। পাটনার প্রতি আমার বিতৃষ্ণা জন্মে গেছে। কলকাতা শহরই এখন নানা রকম ঘটনার কেন্দ্র। থাকলে এখানেই থাকা উচিত। অন্য কোথায় বা আমি যাব? হোটেলের পাশের কক্ষে এক স্ত্রীলোকের প্রগলভ পলহাস্য শোনা যাচ্ছে। শুনলেই বোঝা যায় কোনো ভদ্র নারীর কণ্ঠস্বর নয়। বাজারের পাশে হোটেল, এখানে কেউ বউ ঝি নিয়ে আসে না। হোটেলের বাসিন্দারা সবাই পুরুষ। সন্ধ্যার পরপরই এই এলাকার পথে পথে বাতিস্তম্ভগুলির নিচে বারাঙ্গনারা দাঁড়িয়ে থাকে। লোকে ওদের বলে পতিতা কুলোটা। আসলে সহায় সম্বলহীন বাল্য বিধবা কিংবা স্বামী শ্বশুরকুল দ্বারা বিতাড়িত অসহায় বাঁজা নারী, নিছক বেঁচে থাকার তাগিদে পথে নেমেছে। সেই রকমই কোনো রমণীকে কেউ হোটেলের ঘরে তুলে এনেছে। ভরত একবার ভাবল, অনেককাল আগে আমার বন্ধু দ্বারিকা বুঝিয়েছিল যে এরা সবাই অসহায় নারী। বসন্ত মঞ্জুরিকে দেখেই তো তা বোঝা যায়। কিন্তু অসহায় দুঃখী হলে এমন তীক্ষ্ণ গলায় হাসে কেন? কথার ভঙ্গিতে লাস্য জড়ানো কেন? তবে কি সবই কৃত্রিম? হাসি না থাকলে, নকল ছলাকলার ভাব না দেখালে কেউ মূল্য দেবে না। একসময় ভরতের অসহ্য লাগলো। জামা গলিয়ে নেমে এলো রাজপথে। মাথাটা একটু টন টন করছে। না হাঁটলেই হলো। ঘোড়ার গাড়ি ভাড়া করে সে যেখানে ইচ্ছে যেতে পারে। একটা গাড়িও দাঁড়িয়ে আছে কাছে। সেটার দিকে এগোতে এগোতে ভরত প্রথমে ভাবল, গঙ্গার ঘাটের দিকে গিয়ে হাওয়া খেয়ে এলে কেমন হয়? নতুন নতুন বড় বড় জাহাজ এসে বন্দরে ভিড়ছে। সাদা, কালো, খয়েরি, হলুদ কত রকমের মানুষ সেসব জাহাজ থেকে নামে। সেসব দেখতেও তো ভালো লাগে। কিন্তু গাড়িতে ওঠার ঠিক আগের মুহূর্তে ভরত মত বদল করে আবার ভাবল, না, বরং তার বদলে কৃষ্ণকান্তের উইলের নাট্যরূপ দেখে আসা যাক।
অমর দত্ত নামে এক তরুণ অভিনেতা নাকি এতে ফাটাফাটি অভিনয় করছে। আমরা ছাত্র বয়সে তো এই অমর দত্তের নামও শুনিনি। কোচোয়ানকে ভরত ক্লাসিক থিয়েটারে যাওয়ার নির্দেশ দিয়ে মাথা এলিয়ে বসলো গাড়িতে। ঘোড়ার গাড়ি চলতে শুরু করলো। ভরতের নিয়তি যেন তাকে টেনে নিয়ে যেতে লাগলো ক্লাসিক থিয়েটারের দিকে। ক্লাসিক থিয়েটারের কৃষ্ণকান্তের উইল নাটকের নাম কিন্তু ভ্রমর, আর তার নাম ভূমিকায় অভিনয় করছে কলকাতার বিখ্যাত নটি নয়নমণি। দর্শকাসনে বসে ভরত কি সেই নয়নমণিকে দেখে তার মধ্যে আর কারো আদল খুঁজে পাবে? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পর্ব ২৬। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি। ভরত মির্চি অগ্নি, শিবপূজন শুভায়ন রয়, গান্ধী সায়ন্তন ঘোষ, জানকীনাথ সৌরভ চক্রবর্তী, গোখলে ব্রতদীপ মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।